আর্য কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ভেতর থেকে কণা এগিয়ে এলো। সে আর্যকে চিনতে পেরে জুবেদা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, উনি আপুর পরিচিত। তবে আপু তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। বলল কি যেন খুব জরুরি কাজ আছে। আর্যর রক্তচক্ষু কণার ওপর স্থির হলো। সে জিজ্ঞেস করলো, বেরিয়ে গেছে মানে? কোথায় গিয়েছো? তা তো জানি না, শুধু দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন এলো আর ও ভীষণ তাড়াহুড়ো করে বাইক নিয়ে বেরিয়ে গেল। আমি না করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কারোর কোনো কথার তোয়াক্কা না করে সে ঝড়ের বেগে নিচে নেমে এলো। পার্কিং লটে এসেই নিজের গাড়িটার চাকায় সজোরে একটা লাথি মারল সে। উত্তেজনায় বুকটা ধকধক করছে। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে সে অন্ধকারের মাঝে চিৎকার করে উঠল। আমাকে পাগল বানিয়ে ছাড়বে মেয়েটা। ওর নিজেকে ভাবেটা কি? নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো সে। তেজশ্রী ছুটতেই আছে। ডিভি ব্যুরো থেকে কেউ তাকে এই রাতে ডাকার কথা নয়। তবে কি কোনো ফাঁদ? আর্য বারবার তেজশ্রীর নাম্বারে কল করে চলল, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ উত্তর দিল। আর্য এবার তার ব্যক্তিগত সহকারী তুহিনকে কল দিল। তুহিন ফোন তুলতেই আর্যর কঠিন গম্ভীর কণ্ঠস্বর গর্জে উঠল। তুহিন, একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, এখনই লাইভ লোকেশন ট্রেস করে আমাকে সেন্ড করো। আই নিড ইট ইন 2 মিনিটস। কয়েক মিনিটের শ্বাসরুদ্ধ অপেক্ষার পর তুহিন লোকেশন পাঠালো। আর্য ম্যাপে দেখল তেজশ্রী শহর ছেড়ে প্রায় জনমানবহীন একটা গ্রামের দিকে এগোচ্ছে। লোকেশন অনুযায়ী সে আর্যর থেকে অন্তত আধ ঘন্টা রাস্তা এগিয়েছে। আর্য কাল বিলম্ব না করে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিনের ভয়াবহ গর্জনের সাথে সাথে সে সর্বোচ্চ গতিতে গাড়ি স্টার্ট দিল। তার ষষ্ঠ ইন্দ্র বারবার সতর্ক সংকেত দিচ্ছে, আজ তেজশ্রীর খুব বড় কোনো ক্ষতি হতে চলেছে। এই আশঙ্কা আর্যর শিরায় শিরায় হিমস্রোত বইয়ে দিল। চতুর্দিকে পিনপতন নীরবতা। মাঝে মধ্যে ঝোপঝাড়ের আড়াল থেকে শিয়ালের অশুভ ডাক আর ঝিঝি পোকার একটানা শব্দ এই নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছে। রাত 11টা বাজলেও গ্রাম্য পরিবেশ হওয়ায় মনে হচ্ছে মাঝরাত। শুকনো পাতার ওপর দিয়েই কারো হেঁটে যাওয়ার মচমচ শব্দ নিস্তব্ধতা ছিঁড়ে দিচ্ছে। ঘন জঙ্গলের ভেতরে পিচ্ছিল আর দুর্গম পথে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে এগিয়ে যাচ্ছে তেজশ্রী। তার এক হাতে সার্ভিস রিভলভার, অন্য হাতে জ্বলন্ত মোবাইলের স্ক্রিন, যেখানে লাল বিন্দুটি কাঁপছে। লোকেশন বলছে শিকার একদম কাছেই। সামনে একটা জরাজীর্ণ কুড়ে ঘর দেখা যাচ্ছে, যার ভাঙ্গা জানালা দিয়ে মিটমিটে এক ছিলতে আলো বেরিয়ে আসছে। অন্ধকার আর জনমানবহীন এই নির্জনতার চেয়ে অপরাধের জন্য আদেশ জায়গা আর হয় না। তেজশ্রী নিজেকে আড়াল করতে মস্ত বড় একটা মেহগনি গাছের আড়ালে স্থির হয়ে দাঁড়ালো। চারিদিকের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো সে। বাড়িটা পুরনো হলেও মাটির ভিটের সামনে অনেক মানুষ পায়ের ছাপ মোবাইলের ম্লান আলোর নজরে পড়ল। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সে নিশ্চিত হলো যে এই মুহূর্তে বাইরে কেউ নেই। নিঃশ্বাস চেপে অতি সন্তর্পণে ঘরের সদর দরজার দিকে এগোতে লাগলো সে। অন্যদিকে রাতের আঁকা বাঁকা পিচঢালা পথ ছিঁড়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলছে আর্যর বাইক। ইঞ্জিনের প্রতিটি গর্জনের সাথে সাথে তার বুকের ভেতর এক অজানা আতঙ্ক দলা পাকিয়ে আসছে। তুহিন এর মধ্যে গ্রামের ব্যাপারে তথ্য পাঠিয়েছে। ঢাকা শহর থেকে কিছুটা বাইরে অবস্থিত এই এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানকার বাসিন্দারা অশিক্ষিত এবং আইন কানুনের তোয়াক্কা খুব একটা করে না। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো তুহিনের দেওয়া রিপোর্ট অনুযায়ী ওই গ্রামে কোনো কলেজ নেই, কেবল একটা ভাঙ্গা স্কুল রয়েছে। আর্যর কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারল তেজশ্রী কোনো বিপদে পড়া মানুষের ডাকে নয়, বরং খুবই পরিকল্পিত কোনো ফাঁদে পা দিয়েছে। সময় যত গড়াচ্ছে আর্যর বুকের ধুকপুকানি ততই বাড়ছে। বাইকের স্পিডোমিটারের কাঁটা এখন 100 ছাড়িয়ে গেছে। পুরাতন কাঠের দরজাটা সামান্য ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভিতরে টিমটিমে একটা জিরো ওয়ার্ড বাল্ব জ্বলছে, যা অন্ধকারের বুক ছিঁড়ে খুব সামান্য আলো ছড়াতে পারছে। তেজশ্রী ধীর পায়ে ভিতরে ঢুকলো। চারপাশের গুমোট আর ভ্যাপসা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিচ্ছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। অভিজ্ঞ গোয়েন্দা মনে বলছে এই নিস্তব্ধতার আড়ালে অনেকগুলো দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। এখানে সে একা নয়। সতর্ক হয়ে রিভলভারটা উঁচিয়ে ধরার আগেই পেছন থেকে মেরুদণ্ড বরাবর একটা শক্ত রডের আঘাত আছড়ে পড়ল। আকস্মিক সেই চোরাগোপ্তা হামলায় তেজশ্রী টাল সামলাতে না পেরে সামনে ধুলোবালি মাখা মেঝেতে ছিটকে পড়ল। হাত থেকে সার্ভিস রিভলভারটা ছিটকে অনেকটা দূরে চলে গেল। সাথে সাথেই ঘরের সবগুলো উজ্জ্বল বাতি একসাথে জ্বলে উঠল। চোখ ধাঁধানো আলোয় তেজশ্রী দেখল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 8জন শক্তপোক্ত যুবক। প্রত্যেকের চেহারায় শয়তানি হাসি। একটা ছেলে অট্ট হাসি দিয়ে বলে উঠল, কংগ্রেচুলেশন অফিসার তেজশ্রী, তোমার অপেক্ষাতেই তো প্রহর গুনছিলাম।
তেজশ্রী মুহূর্তেই বুঝে গেল সে এক সুনিপূর্ণ মরণ ফাঁদে পা দিয়েছে। তবে সে দমে যাওয়ার পাত্রী নয়। কোনো মতেই মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। গলার স্বরে এক বিন্দু কাঁপুনি না এনে বলল, এত খুশি হওয়ার কিছু নেই, তোরা বরং নিজেদের জন্য দোয়া কর, কারণ কিছুক্ষণ পর এই পা নিয়ে তোরা কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবি না। তেজশ্রী সেই বাঘিনীর মতো হুঙ্কার শুনে ছেলেগুলো কিছুটা থমকে গেল। তারা জানে তেজশ্রী কেবল একজন মেয়ে নয়, সে ব্যুরোর অন্যতম দুর্ধর্ষ অফিসার। তেজশ্রী এবার গর্জে উঠল, যে মেয়েটাকে তোরা ধরে এনেছিস সে কোথায়? ওর যদি সামান্যতম ক্ষতি হয় তবে তোদের হাড়গোড় আস্ত রাখবো না আমি। নিজের প্রাণ নিয়ে টানাটানি, অথচ পরোপকারের চিন্তা। আমাদের হাত থেকে আজ তুমি কিভাবে বাঁচবে সেটাই ভাবো। এই বলে তারা আবার হাসিতে ফেটে পড়ল। একজন সাহসী হয়ে ধারালো ছুরি নিয়ে তেজশ্রীর দিকে ধেয়ে এলো। তেজশ্রী চোখের পলকে তার হাতটা ধরে এক হ্যাঁচকা টানে তাকে মেঝেতে আছড়ে ফেলল। ছেলেটি যন্ত্রণায় কুঁকড়ে ওঠার আগেই তেজশ্রী তার বুট দিয়ে ছেলেটির মাথায় চাপ দিয়ে ধরে বাকিদের দিকে চ্যালেঞ্জের সুরে তাকালো। আর কে আসবে? আয় সামনে। 7 জন যুবক শুকনো ঢোক গেল। চোখের সামনে নিজেদের এক সঙ্গীকে এইভাবে মাটির সাথে মিশে যেতে দেখে তাদের সাহসী চির ধরল। ঠিক তখনই পাশের রুম থেকে আরেকটি ছেলে বেরিয়ে এলো। তার হাতে ধরা একটি মেয়ে, যার গলায় ছুরি চেপে ধরা। মেয়েটি চোখ মুখ কান্নায় ফুলে গেছে, ভয়ে সে কুঁকড়ে আছে। ছেলেটি তেজশ্রীর দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, খুব তো বিরূপ দেখাচ্ছ অফিসার, এবার দেখাও তো কি করবে। এই মেয়ের গলায় একটু চাপ দিলেই কিন্তু ওর ইহকাল শেষ। এবার শান্ত হয়ে হাত তুলে আত্মসমর্পণ করো। মেয়েটি যন্ত্রণায় গুঙ্গাতে গুঙ্গাতে বলল, ম্যাম বাঁচান আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। তেজশ্রী কঠিন স্বরে হুমকি দিল। মেয়েটাকে ছেড়ে দে, তোদের যা করার আমার সাথে কর। ছেলেরা পৈশাচিক এক হাসিতে ফেটে পড়ল। যে ছেলেটি মেয়েটিকে ধরেছিল সেই মেয়েটির গলায় ছুরির ডগাটা আরো জোরে চেপে ধরে বলল, এবার তেজ দেখা অফিসার, আরেকটা চালাকি করলে সোজা একে ওপরে পাঠিয়ে দিব। তেজশ্রী পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল। এক হাতে গভীর ক্ষত আর নিজের অস্ত্রটা দূরে থাকায় সে এখন নিরুপায়। সে শান্ত গলায় বলল, কি চাস তোরা? এই তো এতক্ষণে লাইনে এসেছিস। একটা ছেলে ইশারা করে বলল। ওই কোনায় রাখা চেয়ারটাতে বস, নিজেকে বেঁধে ফেল। তেজশ্রী দেখল ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের চেয়ার রাখা, যাতে মোটা রশি ঝুলানো। মেয়েটির জীবনের মায়ায় তেজশ্রী ধীর পায়ে গিয়ে চেয়ারে বসলো। নিজের এক হাত দিয়ে অন্য হাতটা পেঁচিয়ে ধরল। সাথে সাথে একটা ছেলে এগিয়ে এসে দক্ষ হাতে তেজশ্রীর হাত ও পা শক্ত করে বেঁধে ফেলল। বাঁধনটা এতটাই শক্ত যে তেজশ্রীর হাতের কাঁচা ক্ষত থেকে চুইয়ে রক্ত বের হতে শুরু করলো। তেজশ্রী দাঁতে দাঁত চেপে বলল, এবার মেয়েটাকে ছেড়ে দে, সাহস থাকলে আমার বাঁধন খুলে লড়াই কর। মুহূর্তের মধ্যে পুরো ঘর এক বিভীষিকাময় ঘাসির শব্দে কেঁপে উঠল। ছেলেটি মেয়েটিকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল, কিন্তু পর মুহূর্তেই যা ঘটল তার জন্য তেজশ্রী মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটি ভয়ার্ত চেহারা ছেড়ে ফেলে খিলখিল করে হাসতে শুরু করলো। তেজশ্রী পাথর হয়ে তাকিয়ে রইল। মেয়েটি হাসতে হাসতেই তার সামনে এসে দাঁড়ালো। বিদ্রুপে সুরে বলল, উফ, তোমার নামে কত সুনাম শুনছি। ইন্টেলিজেন্ট অফিসারদের একটা সামান্য অভিনয় ধরতে পারলা না, ভেরি ব্যাড। তেজশ্রীর চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো এই মেয়েটা বিপদে পড়া কেউ নয়, বরং এই জঘন্য পরিকল্পনারই একজন অংশ। সে সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, কিন্তু রশিটা আর নড়ল না। মেয়েটি এবার তেজশ্রীর চুলের মুঠি ধরে তার চোয়াল শক্ত করে চেপে ধরল। বিষাক্ত হাসিতে বলল, গুড বাই তেজস্বী, ওপারে ভালো থেকো। তেজশ্রী নিজের মাথাটা সর্বশক্তি দিয়ে সজোরে মেয়েটির কপালে আঘাত করলো। আকস্মিক এই আঘাতে মেয়েটি আর্তনাদ করে ছিটকে পড়ল। যন্ত্রণায় কুকড়ে গিয়ে সে দাঁতে দাঁত চেপে তেজশ্রীর গালে একটা কষিয়ে এক চড় মার বসালো। চড়ের তীব্রতায় তেজশ্রীর মাথাটা ঘুরে গেল। দাঁতের সাথে ঘষা লেগে গালের ভেতরটা কেটে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। ঠোঁটের কোণ দিয়ে লাল রক্ত ছুঁয়ে পড়ছে, কিন্তু তেজশ্রীর চোখ দুটো তখনও আগুনের পিণ্ডির মতো জ্বলছে। তেজশ্রীর দুই বাহু শক্ত করে চেপে ধরল। বিদ্রুপের সুরে বলল, এত তেজ দেখিয়ে লাভ নেই অফিসার, কিছুক্ষণ পর তো মরতেই হবে। খামোকা কষ্ট পাচ্ছেন কেন? তেজশ্রীর হাতে সেই পুরনো গুলির ক্ষতটা এখনও কাঁচা। মেয়েটা এখন সেখানে নির্দয়ভাবে চাপ দিল। ব্যান্ডেজ ভেদ করে ফিনকে দিয়ে রক্ত ছুটে এলো। যন্ত্রণায় তেজশ্রীর কপাল ভিজে উঠল ঘামে, কিন্তু সে মুখ ফেটে উক শব্দও করল না। সেই রহস্যময় মেয়েটি ঘর থেকে বের হওয়ার আগে বাকিদের দিকে তাকিয়ে শীতল গলায় বলে গেল, ওকে মারার জন্য 10 লাখ টাকা দেওয়া হয়েছে, তাই কাজটা নিখুঁতভাবে করবে। খেয়াল রেখো যাতে ওই লাশের চিহ্ন কোথাও অবশিষ্ট না থাকে।
মেয়েটি চলে যেতেই ঘরের ভিতর এক পৈশাচিক নিস্তব্ধতা নেমে এলো। নেতা গোছের ছেলেটা ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে শেষ করে দে। একটা কম বয়সী ছেলে তেজশ্রীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট চাটল। তারপর নিজের নেতাকে জিজ্ঞেস করলো। বস, এখনই মেরে দিব। একটু তো। নেতা তাকে ধমকে উঠল। তোর যদি সাপের সাথে খেলতে ইচ্ছে করে তবে খেল, নিজের জীবন নিয়ে বাজি ধরতে চাইলে তাই কর। ছেলেটা কিছুটা ভয় পেয়ে কাচুমাচু করে বলল, ভাই, মেয়েটা এত সুন্দর কেন? মা তবু কাঁপছে। টাকা দেওয়া হয়েছে কাজ করার জন্য, মায়া করার জন্য না। আর মনে রাখিস, এর সুন্দরের চেয়েও এর হাত বেশি ভয়ঙ্কর। একবার যদি এই চেয়ার থেকে ও নিজেকে ছাড়াতে পারে তবে আমাদের আর রক্ষা নেই। নেতার আদেশে ছেলেটি একটা ধারালো ছোকরা বের করলো। ইস্পাতের সেই ফলা থেকে বিজলির মতো আলো ঠিকরে বের হচ্ছে। সে ধীর পায়ে তেজশ্রীর দিকে এগিয়ে আসতে লাগলো। তেজশ্রী সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। চামড়া ছিঁড়ে দড়িটা রক্ত লেগে পিচ্ছিল হয়ে যাচ্ছে, কিন্তু বাঁধন খুলছে না। মৃত্যুর ভয় তেজশ্রীকে স্পর্শ করছে না, কিন্তু চোখের সামনে বারবার প্রিয় মুখগুলো ভেসে উঠছে। বাবা মা, সেই হাসি মুখ, কণার চঞ্চলতা, আর হুট করে আর্য সেই পাগলাটে মুখটা ভেসে উঠল। লোকটা সে অবুঝ পাগলামি আর কোনোদিনও দেখা হবে না ভেবেই অজান্তেই একটা ত্যক্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পুরো ঘর কাঁপিয়ে দরজায় এক প্রচণ্ড শব্দ হলো। মরমর করে ভেঙে পড়লো পুরাতন কাঠের কপাট। ঘরের 8 জন একসাথে চমকে পিছনে তাকালো। দরজায় ধুলো আর অন্ধকারের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে এক রুদ্রমূর্তি, আর্য চৌধুরী। তার পরনের শার্ট খামে ভেজা, চোখ দুটো যেন সাক্ষাৎ যমরাজের মতো জ্বলছে। আর্যর দৃষ্টি যখন চেয়ারে বাঁধা রক্তাক্ত তেজশ্রীর উপর পড়ল, তখন তার পুরো শরীর কেঁপে উঠল। আর্যর ভেতরে সেই ভয়ঙ্কর মানুষটা যেন মুহূর্তেই জেগে উঠল। ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে উঠল। কে রে তুই? আর্যর নজর তখন কেবল তেজশ্রীর উপর। তার ঠোঁটের কোণে রক্ত দেখে আর্যর হিতাহিত জ্ঞান হারিয়েই গেল। সেই ক্ষিপ্ত হাতে পকেট থেকে নিজের রিভলভারটা বের করলো। কোনো কথা না বলে প্রথম গুলিটা চালালো তেজশ্রীর সামনে থাকা ছেলেটার পায়ে। গুলির বিকট শব্দে আর আর্তনাতে ঘরটা কেঁপে উঠল। আর্যর হাতে আগন্ত্র অস্ত্র দেখে বাকি গুন্ডাগুলো যেদিকে পারলো প্রাণীর ভয় দৌড়ে পালাতে লাগলো। আর্য দ্রুত তেজশ্রীর কাছে এগিয়ে গিয়ে তার হাতের বাঁধন খুলতে শুরু করলো। আর্য তেজশ্রীর দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি ঠিক আছেন? আম ফাইন। হাতের বাঁধন খোলার পর মুহূর্তেই হুট করে ঘরের সবগুলো বাতি নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার ঢেকে গেল। কিছু বুঝে ওঠার আগেই ঘরটা গ্যাসেই ভরে উঠল। সেই গ্যাসের তীব্রতায় দুজনেরই দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আর্য হন্তদন্ত হয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু সেটা বাইরে থেকে তালাবদ্ধ। অন্ধকারের মাঝে আর্য কোনো মতে তেজশ্রীর হাতটা শক্ত করে চাপটে ধরল। বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনেরই চোখই ঘুমে বা অচেতনতায় বুঝে আসছে। তেজশ্রী টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যেতে নিলে আর্য শেষবারের মতো তাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো, কিন্তু সেই বিষাক্ত ধোঁয়ার কাছেই তাদের শরীর হার মারল। দুজনেই জ্ঞান হারিয়ে একসাথেই মেঝেতেই লুটিয়ে পড়ল। বাইরের থেকে বেশ কিছু মানুষের ফিসফিসানি শব্দও ভেসে আসছে। সে অস্পষ্ট কোলাহলে তেজশ্রীর চোখের পাতা দুটো ভারী হয়ে উঠল। সে চোখ মেলার চেষ্টা করতেই পুরো মাথাটা তীব্র যন্ত্রণায় ঝিমঝিম করে উঠল। মাথার ভিতরের রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। অসহ্য ব্যথায় সে সোজা হয়ে তাকাতেও পারছে না। তবুও জোর করে চোখ খুলতেই সে চমকে উঠল। সে এখনও সেই পরিত্যক্ত ভাঙ্গাচোরা কুড়ে ঘরটাতেই পড়ে আছে, আর ঠিক তার পাশেই অবচেতন অবস্থায় শুয়ে আছে আর্য। তেজশ্রী চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু কোনো কিছু তাদের মাথায় ঢুকছে না। গতকাল রাতে সেই গুন্ডাগুলো কোথায়? সে বিষাক্ত গ্যাস আর অন্ধকার ঘরের রহস্যটাই বা কী? তেজশ্রী সব থেকে বেশি অবাক হলো তারা এখন একটি পুরাতন কাঠের বিছানার উপর পড়ে আছে। ঠিক তখনই ভাঙ্গা দরজার ওপাশ থেকে মানুষের ফিসফিসানি শব্দটা আরও স্পষ্ট হলো। সে আওয়াজেই তেজশ্রীর পুরোপুরি জ্ঞান ফিরে আসে। সে দ্রুত আর্যর দিকে ঝুঁকে পড়ে তার হাত ধরে নাড়া দিল। আর্য, আর্য শুনছেন? উঠুন। আর্য শরীরের কয়েকটা জোর ধাক্কা দিতেই সে ধরফর করে উঠে বসলো। কপালে হাত দিয়ে আর্য কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে রইল, যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সেই মুহূর্তে কুড়ে ঘরের ভিতরে লাঠি হাতে হুড়মুড় করে ঢুকে পড়ল লুঙ্গি আর গেঞ্জি পরা 4-5 জন স্থানীয় লোক। তাদের চোখে মুখে চরম ক্ষোভ আর উত্তেজনা। পরিস্থিতি বেগতিক দেখে তেজশ্রী নিজের শারীরিক ক্লান্তি ভুলে চটজলদি উঠে দাঁড়ালো। আর্য তখনও বসা অবস্থায়, তার মাথায় কাজ করছে না। কিছু বুঝে ওঠার আগেই লোকগুলোর মধ্যে একজন মেজাজি লোক হনহন করে এগিয়ে এসে আর্যর শার্টের কলারটা শক্ত মুঠোয় চেপে ধরল। আর্য রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল। হোয়াট ইজ দিস? ডোন্ট টাচ মি।
কিন্তু গ্রামের ওই অশিক্ষিত লোকগুলোর কাছে আর্যরের ইংরেজি কোনো মূল্যই পেল না। বোঝার তো প্রশ্নই ওঠে না। কলার ধরে থাকা লোকটি আর্যর দিকে তাকিয়ে খিচিয়ে উঠে বলল, শহরের বাবু আইছে, আবার ইংরেজি মারায়, বাইর হ ঘর থাইগা। তেজশ্রী পরিস্থিতি সামাল দিতে মাঝখানে এসে দাঁড়িয়ে কঠোর গলায় বলল, আরে কি করছেন আপনারা? ছাড়ুন ওনাকে। একজন ভদ্রলোকের গায়ে এভাবে হাত তোলার সাহস আপনাদের কে দিয়েছে, হ্যাঁ? কিন্তু ক্ষিপ্ত লোকগুলো তেজশ্রীর কোনো কথাই কানে তুলল না। তারা আর্যকে প্রায় টেনে হিঁচড়ে ঘরের বাইরে উঠোনের দিকে নিয়ে যেতে লাগলো। ঘরের বাইরে পা রাখতেই আর্য এবং তেজশ্রী দুজনেই চরম বিষয়ে থমকে গেল। উঠোনে এত মানুষের ভিড়ে সে মনে হচ্ছে পুরো গ্রামের মানুষ এক জায়গায় এসে জড়ো হয়েছে। সবার চোখে মুখে তীব্র কৌতূহল, ঘৃণা আর ক্ষোভ। ভিড়ের ঠিক মাঝখানে একটা কাঠের বড় চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তার পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, মাথায় জিরাপি টুপি। অবয়ব দেখিয়ে বোঝা যায় উনি এই গ্রামের প্রধান বা পঞ্চায়েত প্রধান। আর্যর কলার ধরে রাখা লোকটি পঞ্চায়েতের সামনে গিয়ে আর্যকে একটা হালকা ধাক্কা দিয়ে বলল, জনাব, আপনি বিচার করুন। রাইতে অন্ধকারে এই ভাঙা ঘরে হেরা দুইজন আছিল। এখন আপনিই বলেন, এদের কি শাস্তি দেওয়া যায়? এই পরিস্থিতিতে তেজশ্রী এবং আর্য দুজন দুজনের মুখের দিকে চাওয়াচুই করলো। নিজেদের অজান্তেই তারা যে কোনো এক বড় সামাজিক ফাঁদে পড়ে গেছে সেটা বুঝতে আর বাকি রইল না। তেজশ্রী নিজের পুলিশি মেজাজ ধরে রেখে পঞ্চায়েতের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, কি হচ্ছে এখানে? আমাদের কেউ একটু বুঝিয়ে বলবেন? পঞ্চায়েত প্রধান তেজশ্রীর প্রশ্নের কোনো সরাসরি উত্তর দিলেন না। গম্ভীর ভারী গলায় প্রশ্ন করলেন। তোমরা কি বিবাহিত? প্রশ্নটা শুনেই তেজশ্রীর কপাল কুঁচকে উঠল। চারপাশের পরিবেশ আর মানুষের চাউনি কোনো কিছুই তার কাছে ঠিক ঠেকছে না। তেজশ্রী কিছু বলার আগেই আর্য নিজের রাশবাড়ি কণ্ঠে তীব্র আপত্তি জানিয়ে মুখ খুলল। এসব ফালতু প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি? আমাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। আর্যর মুখ থেকে এই সত্যটা বের হওয়া মাত্রই যেন পুরো মজলিসে একটা জীবন্ত বোমা ফাটল। চারপাশ থেকে একযোগে হট্টগোল আর ধিক্কারের শব্দ আছড়ে পড়ল তাদের ওপর। কি সর্বনাশ! বিয়ের আগেই স্যামরা সেমরির এই কাণ্ড! শহরের বাবুরা আমাগো গ্রামের পবিত্র মাটি নষ্ট করতে আইছে। এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত। চারপাশের এই নোংরা আর তীক্ষ্ণ মন্তব্যগুলো তেজশ্রীর কান পর্যন্ত পৌঁছাতে এক মুহূর্ত সময় লাগলো না। পঞ্চায়েত প্রধান কাঠের চেয়ারে সোজা হয়ে বসে হাতের লাঠিটা মাটিতে ঠেকালেন। খটখট শব্দে চারপাশটা একটু শান্ত হতেই তিনি গর্জে উঠলেন, তোমাদের কত বড় সাহস! বিয়ের আগে এইসব নোংরামি করে আমাদের গ্রামকে অপবিত্র করে দিলে। তেজশ্রী যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একজন প্রথম শ্রেণীর পুলিশ অফিসার হয়ে তাকে আজ এই প্রত্যন্ত গ্রামের উঠোনে দাঁড়িয়ে এমন কুৎসিত অপবাদ শুনতে হচ্ছে। অপমানে তার পুরো শরীর কাঁপতে লাগলো। আর্য আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে পঞ্চায়েতের দিকে এগিয়ে এসে চড়া গলায় বলল, আপনারা আমাদের সাথে ইয়ার্কি মারছেন? কি বলছেন এসব আপনারা? জ্ঞান কমি বলে কিছু আছে? আমরা কে জানান আপনারা? তোমরা যেই হও না কেন, আমাদের গ্রামে এসে পাপ করছ। তোমরা এই মাটিকে অপবিত্র করেছ। পাশ থেকে আরেকজন লোক চেঁচিয়ে উঠল। আর্য এবার নিজের সর্বোচ্চ রাগ ব্যক্তিত্ব নিয়ে ধমকে উঠল, আপনারা সম্পূর্ণ ভুল বুঝছেন। এরকম কোনো কিছু এখানে হয়নি। আমরা এখানে একটা ইমার্জেন্সি কাজে এসেছিলাম। আমি দেশের বিশিষ্ট ব্যবসায়ী আর্য চৌধুরী, নাম নিশ্চয়ই শুনেছেন। আর আমার পাশে যে মেয়েকে দেখছেন, সে একজন টিভি পুলিশ অফিসার। আজের কথা শেষ হতে না হতেই ভিড়ের মধ্যে থেকে সেই মেজাজি লোকটি কুৎসিত এক হাসি দিয়ে বলল, জনাব, এই শহরে পোলা মাইয়ার হুদাই বানায়া কইতাছে। এইসব বিশ্বাস করবেন না। এরা ভিতরে খারাপ কাজে লিপ্ত আছিল। এই নষ্টা মাইয়া। লোকটার মুখ থেকে নষ্টা শব্দটা বের হতে মাত্রই আর্যর চোখের মণি দুটো রাগে টকটকে লাল বর্ণ ধারণ করলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকটার গেঞ্জির কলার চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে আর্য চিৎকার করে উঠল, How dare you? You never know who I am. শহরের এক বাবু তাদের গ্রামের লোকের গায়ে হাত তুলেছে দেখে উপস্থিত পুরো জনতা একযোগে খেপে উঠল। লাঠি সোটা উঁচিয়ে সবাই আর্যর দিকে তেড়ে আসতে নিল। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তেজশ্রী আর এক মুহূর্ত দেরি করল না। সে নিজের সর্বশক্তি দিয়ে আর্যকে টেনে পিছনের দিকে নিয়ে আসলো। আর্যর কানের কাছে মুখ নিয়ে আদেশের সুরে অথচ ফিসফিসিয়ে বলল, প্লিজ আর্য, শান্ত হন। এভাবে মাথা গরম করে কোনো লাভ নেই। এখানে আমাদের পরিচয় দিলেও কোনো কাজ হবে না। এই লোকগুলোর কেউ আমাদের চিনবে না। সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, প্লিজ।
আর্যকে কোনো মতে শান্ত করে তেজশ্রী এবার পঞ্চায়েত আর গ্রামবাসীদের দিকে তাকালো। নিজের গলার স্বর যতটা সম্ভব মার্জিত এবং বোঝানোর সুরে এনে বলল, দেখুন, আপনারা যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। আমরা এখানে একটা অফিসিয়াল কেসের তদন্তে এসেছিলাম। তেজশ্রী গতকাল রাতের সেই পুরনো ঘটনাটা সংক্ষেপে এবং যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, কিন্তু গ্রামের লোকগুলোর মুখের অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তনের আভাস মিলল না। তাদের কুটিল চোখ আর বাঁকা হাসি দেখে স্পষ্ট বোঝা গেল তারা তেজশ্রীর এই সত্য বানোয়ার গল্পটিকে শহরের ছেলেমেয়েদের জীবনের বাঁচানোর একটা সস্তা অজুহাত ছাড়া আর কিছুই ভাবছে না। পঞ্চায়েত প্রধান নিজের সাদা দাড়ি নাড়তে নাড়তে গম্ভীর গলায় বললেন, শহরের বড় বড় কথা তো অনেক শুনলাম, তোমরা যদি সত্যি এত বড় মানুষ হও তুমি নিজেদের পরিচয় প্রমাণ দাও। পঞ্চায়েতের কথা শুনে তেজশ্রী মনে মনে কিছুটা আশ্বস্ত হলো। সে নিজের পকেটে হাত দিতেই বুকটা ধক করে উঠল। গতকাল রাতে এক ভিকটিমের আর্তনাদ শুনে সে এতটাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়েছিল যে নিজের আইডি কার্ডটা সাথে নিতে একদম ভুলে গেছে। উপায় না পেয়ে সে নিজের ফোনটা পকেট থেকে বের করলো। স্ক্রিনের দিকে তাকাতেই তার মনটা আরও খারাপ হয়ে গেল। সারা রাত অনবোর্ড জিপিএস ট্র্যাকিং চালু থাকায় ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। ফোনটা চালু থাকলে একটা কল দিয়েই ডিবি ফোর্স আধা ঘন্টার মধ্যে পুরো গ্রাম ঘিরে ফেলত। তেজশ্রী নিরুপায় হয়ে আর্যর দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা কি আপনার সাথে আছে? আর্য কোনো কথা না বলে পকেট থেকে তার ফোনটা বের করে তেজশ্রীর হাতে দিল। তেজশ্রী ফোনটা উঁচিয়ে পঞ্চায়েত এবং গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল, দাঁড়ান, আমায় একটু সময় দিন। আমি একটা কল দিলেই আমার টিম চলে আসবে। তখন নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হবে যে আমি একজন ডিবি অফিসার। তেজশ্রীর আত্মবিশ্বাসী কথা শুনে গ্রামের লোকগুলো একে অপরের দিকে তাকাতে লাগলো। তেজশ্রী অবাক হয়ে এই মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। ঢাকা শহরের এত কাছে, অথচ এই গ্রামের মানুষগুলোর মানসিকতা দেখে মনে হচ্ছে তারা যেন আরও কয়েক শত বছর পেছনে পড়ে আছে। তেজশ্রী স্ক্রিনে নম্বর ডায়াল করতে গিয়ে হঠাৎ থমকে গেল। সে চরম বিষয় নিয়ে মোবাইলের ডিসপ্লের দিকে তাকিয়ে রইল। আর্য তার এই থমকে যাওয়া দেখে অস্থির গলায় জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? কল করুন। তেজশ্রী শুকনো মুখে আর্যর দিকে তাকিয়ে রইল। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, নো সার্ভিস দেখাচ্ছে। তেজশ্রী ভাবলো হয়তো এই ফোনে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। সে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, আপনাদের কারো কাছে কি কোনো মোবাইল ফোন হবে? একটু দিবেন দয়া করে, আমি একটা জরুরি কল দিতাম। আমাদের কাছে কোনো ফোন টোন নাই, আমরা ওসব চালাই না। পঞ্চায়েতের এই কথা শুনে দুজনের মাথায় যেন এক প্রকার তীব্র বিদ্যুৎ চমকে উঠল। অথচ গতকাল রাতে যখন তেজশ্রী এখানে আসে তখন এই লোকেশনে তার ফোনের জিপিএস কাজ করছিল। এমনকি আর্য তুহিনের পাঠানো লাইভ লোকেশন দেখেই এখানে পৌঁছাতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, যে মেয়েটির ফাঁদে পড়ে তেজশ্রী এখানে এসেছে সেই কলটিও তো এই গ্রাম থেকেই এসেছিল। তাহলে এরা কেন এখন বলছে এই গ্রামে কোনো মোবাইল ফোন বা নেটওয়ার্ক নেই? আর্য এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে ক্ষিপ্ত স্বরে বলল, আপনারা আমাদের সাথে ইয়ার্কি মারছেন? গতকাল রাতে যখন আমরা এখানে আসি তখন এখানে নেটওয়ার্ক ছিল। শুনুন, আপনারা আমাদের এভাবে আটকে রেখে হেনস্থা করে একদম ঠিক কাজ করছেন না। এর ফল কিন্তু আপনাদের খুব খারাপভাবে ভুগতে হবে। আর্যর মুখে এমন হুমকি শুনে পঞ্চায়েত প্রধান রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আর্যর দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বললেন, এই ছেলে, কত বড় সাহস তোমার! তুমি আমার মুখের উপরে কথা বলো? আমার গ্রামে দাঁড়িয়ে থেকে আমাকেই ধমকাও? তেজশ্রী আর্যের হাত টেনে ধরে তাকে থামালো। সে বুঝে গেল এই লোকগুলোর সাথে যুক্তি নিয়ে কথা বলে কোনো লাভই হবে না। যারা এসব করেছে তারা খুব ভালো করেই জানে কিভাবে একজন ডিবির চৌকস অফিসার আর একজন প্রভাবশালী ব্যবসায়ীকে জাদা কলে ফেলে শেষ করে দিতে হয়। তেজশ্রীর মাথায় ভেতর হাজারো প্রশ্ন ডানা মেলতে লাগলো। একজন সামান্য ডিবি অফিসারকে মারার জন্য এত বড় আয়োজন! কি এমন অপরাধ করেছে সে, যার জন্য এত নিখুঁত আর সূক্ষ্ম পরিকল্পনা করে তাকে এই জনবিচ্ছিন্ন গ্রামে টেনে আনা হলো? শুধু খুন করার যদি উদ্দেশ্য হতো তবে কাল রাতেই তো গুন্ডাগুলো তাকে শেষ করে দিতে পারত। কিন্তু তা না করে নাটক সাজিয়ে গ্রামবাসীকে জড়ো করা হলো কেন? তবে কি এর পিছনে কোনো গভীর সামাজিক এবং মানসিক প্রতিশোধের খেলা চলছে? তেজশ্রী যখন নিজের ভাবনায় বিভোর, ঠিক তখনই পঞ্চায়েতের পাশে দাঁড়িয়ে থাকা সেই কুচক্রী লোকটি উস্কানিমূলক গলায় বলে উঠল, এই গ্রামে বেবিচারের কোনো জায়গা নেই। যে এই পবিত্র মাটি নষ্ট করুক না কেন, এখানে তার গর্দান নেওয়া হয়। কাজেই তোমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। লোকটার মুখে গর্দান নেওয়ার মতো আদিম শাস্তির কথা শুনে দুজনেরই মুখে বিস্ময়ে হাঁ হয়ে গেল। আইনের শাসন থাকা একটা দেশে, ঢাকার এত কাছে একটা গ্রামে বসে কেউ এভাবে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যার ফাতেহা দিতে পারে, তা তাদের কল্পনাও বাইরে ছিল। তেজশ্রী এবার কিছুটা মরিয়া হয়ে বলল, প্লিজ, আপনারা একটু বোঝার চেষ্টা করুন।
আমরা একটা চরম বিপদে পড়েই কাল রাতে এই ঘরটায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনারা আইনের লোক ডাকুন, তারা এসে ব্যবস্থা নিক। কিন্তু তেজশ্রীর এই আইনি কথাবার্তা ক্ষিপ্ত জনতাকে আরও তেতিয়ে দিল। পঞ্চায়েতের ইশারায় 4-5 জন শক্তপোক্ত লোক এসে আর্যকে আরও শক্ত করে ধরে ফেলল। আর্য রাগে ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। তার চোখের মণি দুটো যেন রক্তবর্ণ ধারণ করেছে। তেজশ্রী আবারও হাত জোর করে অনুরোধের সুরে বলল, অন্যায় করবেন না, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন আপনারা। ঠিক তখনই পঞ্চায়েত প্রধান হাতের লাঠিটা বাতাসে উঁচিয়ে এক গম্ভীর ইশারা করলেন। লোকগুলো তৎক্ষণাৎ আর্যকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। পঞ্চায়েত প্রধান আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে বললেন, এরা যেহেতু আমাদের এই গ্রামের মানুষ না, তাই এদের গর্দান নিয়ে আমাদের হাত রক্তে রঞ্চিত করার কোনো প্রয়োজন নেই। পঞ্চায়েতের এ কথা শুনে তেজশ্রী আর আর্যর মুখে স্বস্তির এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবলো, যাক, অবশেষে হয়তো এই বর্বরদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু তাদের সেই শাস্তি স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ডে। পঞ্চায়েত প্রধান তার দৃষ্টি আর্য ও তেজশ্রীর উপর স্থির করে ঠান্ডা গলায় পরবর্তী নিদান শোনালেন। গর্দান যেহেতু নেওয়া হবে না, সেহেতু এই সমাজকে পবিত্র করার একটাই রাস্তা আছে। এখন এই গ্রামে এদের দুজনে বিয়ের ব্যবস্থা করা হোক। কি বলছেন এসব আপনারা? মাথা ঠিক আছে আপনাদের? আর্য বজ্রকণ্ঠে চিৎকার দিয়ে উঠল। কিন্তু পঞ্চায়েত প্রধানের মুখের কোনো পরিবর্তন হলো না। তিনি বরফ শীতল গলায় জানিয়ে দিলেন, যদি তোমরা আমাদের এই সামাজিক ফয়সালা না মেনে নাও, তাহলে এই গ্রাম থেকে তোমরা কেউ জ্যান্ত ফেরত যেতে পারবে না। নিজের জীবন দিতে তৈরি হও। পঞ্চায়েতের এই চূড়ান্ত নির্দান শুনে তেজশ্রীর মাথাটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। সে যেন সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতাই হারিয়ে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে আর্য এক তীব্র অসহায়ত্ব নিয়ে তেজশ্রীর দিকে তাকালো। সে তেজশ্রীকে নিজের করে পেতে চেয়েছিল ঠিকই, তার প্রতি আর্যর এক তীব্র আচ্ছন্নতা আর ভালোবাসাও আছে, কিন্তু সে তো এভাবে কোনো নোংরা ফাতেহার মাধ্যমে তেজশ্রীকে বাধ্য করতে চায়নি। সে চেয়েছিল তেজশ্রীর মন জয় করে তাকে ভালোবেসে নিজের করে নিতে। তবে কি আর্যর সেই তীব্র অবসেশনই আজ কোনো এক অদৃশ্য শত্রুর হাত ধরে এইভাবে এক মরণ ফাঁদ হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো? ডিবি পুরো অফিস জুড়ে এখন পিনপতন নীরবতা, কিন্তু সবার চোখে মুখে তীব্র অস্থিরতার ছাপ। গতকাল রাত থেকে তেজশ্রী নিখোঁজ, এই খবরটা কিছুক্ষণ আগেই হেডকোয়ার্টারে এসে পৌঁছেছে। তেজশ্রীর ব্যক্তিগত এবং অফিসিয়াল দুটি ফোনই সম্পূর্ণ বন্ধ এবং নেটওয়ার্কের বাইরে থাকায় তার লাইভ লোকেশন ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়েছে। আইনি উইটনেস চৌকস অফিসাররা কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে তেজশ্রীর লাস্ট লোকেশনটা বের করার, কিন্তু ডেটা সার্ভারের বারবার ত্রুটি দেখাচ্ছে। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও কোনো সুনির্দিষ্ট তথ্য না পেয়ে রেদওয়ানের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। টেবিলে সজোরে এক চপটাঘাত করে নিজের মাথার চুল টেনে ধরে সে এক তীব্র হাহাকার করে বলে উঠল, কোথায় তুমি তেজস্বী? কোথায় আসো? ঠিক তখনই আইটি ডেস্ক থেকে ইকরা উত্তেজিত গলায় বলে উঠল, স্যার, লাস্ট লোকেশন পেয়ে গেছে। রেদওয়ান চটজলদি ইকরার ডেস্কের দিকে এগিয়ে গেল। মনিটরের স্ক্রিনে দেখা যাচ্ছে তেজশ্রীর ফোনের সিগন্যালটি শহরের শেষ সীমানায় এসে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আর ম্যাপ অনুযায়ী সেই সীমানা ঘেঁষেই রয়েছে এক দুর্গম জনবিচ্ছিন্ন গ্রাম। স্ক্রিনের লাল বিন্দুটার দিকে তাকিয়ে রেদওয়ান গম্ভীর গলায় বলল, তার মানে এই গ্রামে হয়তো তেজস্বী আছে। ও কোনো কেসের সূত্র ধরেই এত রাতে ওখানে গিয়েছিল। রেদওয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কোমরের হোলস্টারে নিজের রিভলভারটা গুজে দিল। ইকরার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইকরা, আমাদের এখনই বেরোতে হবে। পুরো টিম রেডি করো। আমাদের অফিসারকে যে কোনো মূল্যে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। রেদওয়ানের নির্দেশে মুহূর্তের মধ্যে ডিবি অফিসের পুরো টিম সক্রিয় হয়ে উঠল। তারা ভারী অস্ত্রযন্ত্র এবং বড় একদল পুলিশ ফোর্স সাথে নিয়ে দ্রুত গতিতে ব্যুরো থেকে বেরিয়ে গেল। সাইরেন বাজিয়ে ডিবির কালো গাড়িগুলো ঢাকার রাজপথ তীরে ছুটে চলল সেই দুর্গম গ্রামের উদ্দেশ্যে, যেখানে এক মুহূর্তে তেজশ্রী এবং আর্য এক ভয়ানক নিয়তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাস্তা অবরুদ্ধ করে দল বেঁধে তীব্র গতিতে এগিয়ে চলছে প্রায় 20টি কালো গাড়ির এক বিশাল বহর। আঁকাবাঁকা পিচঢালা পথ ধরে দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা বিশাল কোনো কালো সাপ এঁকে বেঁকে ছুটে চলেছে। বহরের একদম সামনের গাড়িটির ড্রাইভিং সিটে শক্ত হাতে স্টিয়ারিং ধরে বসে আছে আর্যর ব্যক্তিগত সহকারী তুহিন, আর তার ঠিক পাশের সিটে বসে আছে ইভান। সকাল গড়িয়ে গেলেও যখন আর্যর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না,
তখন আর্যর ব্যক্তিগত সার্কেলে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। ইভান প্রথমে ভেবেছিল আর্য হয়তো তেজশ্রীর সাথে দেখা করে রাগ ভাঙিয়ে নিজের ফ্ল্যাটেই ফিরে গেছে, কিন্তু সকালে যখন তুহিনের মুখ থেকে সে পুরো ঘটনা এবং গতকাল রাতের সেই রহস্যময় লোকেশনের কথা শুনল, তখন ইভানের মাথায় যেন রক্ত চড়ে গেল। আর্যর মতো একজন প্রভাবশালী ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষীর চেয়ে বাজারে শত্রুর সংখ্যা ঢের বেশি, আর তাকে এভাবে একা এক দুর্গম গ্রামে যেতে দেওয়া যে কতটা বড় বোকামি হয়েছে তা ইভান খুব ভালো করেই জানে। সে চরম ক্ষোভে আর দাঁত কিরমির করে তুহিনের দিকে তাকালো। তুহিন কোনো কথা না বলে অপরাধীর মতো মুখ নিচু করে রইল। গতকাল রাতে আর্যকে সেই দুর্গম গ্রামের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সামান্য তথ্য দিয়েই তুহিন নিজের দায়িত্ব শেষ করেছিল। এরপর সে আর বিষয়টাকে কোনো গুরুত্ব না দিয়ে মদ্যপানে বুধ হয়ে ঘুমিয়ে পড়েছিল, যার খেসারত এখন আর্যকে দিতে হচ্ছে। তুহিনের এই চরম দায়িত্বজ্ঞানহীনতা দেখে ইভান আর নিজের রাগ সামলাতে পারল না। সে তুহিনের কলারের কাছে হাত নিয়ে হিসিয়ে চড়া গলায় বলল, আর্যর যদি সামান্যতম কোনো যদি ক্ষতি হয় তুহিন, তাহলে ভালো করে বুঝে নিও তোমার জীবনের শেষ দিন আজই। আমি নিজের হাতে তোমাকে শেষ করব। তুহিনের মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। ইভানের এই রুদ্রমূর্তি আর আর্যের বিপদের কথা চিন্তা করে সে ভিতরে ভিতরে কাঁপতে লাগলো। সে স্টিয়ারিংয়ের চাপ বাড়িয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। জঙ্গলের ঠিক মুখে এসে ধুলো উড়িয়ে সশব্দে ব্রেক কষে থামলো গাড়িগুলো। সামনেই দেখা যাচ্ছে সেই ঘন অন্ধকার জঙ্গল, যা পার হলে কাঙ্ক্ষিত গ্রামটি। চারপাশের জঙ্গল এতটাই নিবিড় আর দুর্গম যে এর ভেতর দিয়ে গাড়ি দিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়। মুহূর্তের মধ্যে কালো পোশাক পরা ইবানের সশস্ত্র লোকজনেরা অত্যন্ত সতর্কতার সাথে হাতে আধুনিক রাইফেল নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। সবাই জঙ্গলের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই তাদের দৃষ্টি আটকে গেল রাস্তার এক পাশে ঝোপঝাড়ের আড়ালে। সেখানে পাশাপাশি পার্ক করে রাখা আছে দুটি পরিচিত মোটর বাইক, যার একটি আর্য চৌধুরীর স্পোর্টস বাইক আর অন্যটি তেজশ্রীর। বাইক দুটি দেখা মাত্রই ইভান আর তার পুরো টিম চরম সতর্ক হয়ে গেল। তারা নিশ্চিত হলো যে আর্য এবং তেজশ্রী এই জঙ্গলের ওপাশেই কোথাও আটকে আছে। ঠিক তখনই জঙ্গলের শুকনো পাতা মরমরানোর এবং বেশ কিছু মানুষের ভারী বুটের শব্দ ইভানের কানে এলো। সে ইশারায় তার লোকদের তৎক্ষণাৎ পজিশন নিয়ে রাইফেল তাক করলো, কিন্তু পরক্ষণে দেখা গেল ডিবির স্পেশাল ফোর্সের একটা বড় দল অস্ত্র হাতে ঠিক সেদিক দিয়েই এগিয়ে আসছে, যার নেতৃত্বে আছেন রেদওয়ান। রেদওয়ান প্রথমে ইভানদের সশস্ত্র বাহিনীকে দেখে শত্রুপক্ষ ভেবে বন্দুক তাক করলেও যখন সে ইভানকে চিনতে পারল, তখন ধীরে ধীরে তার হাতের পিস্তলটি নামিয়ে নিল। সে চরম বিস্ময় নিয়ে এগিয়ে এসে বলল, মিস্টার ইভান, আপনারা এখানে? এই প্রত্যন্ত জঙ্গলে আপনাদের কি কাজ? আর্য চৌধুরী গতকাল রাত থেকে নিখোঁজ। তার জিপিএসের লাস্ট লোকেশন এই জঙ্গল, এই গ্রামের কথাই বলছিল, তাই আমি ফোর্স নিয়ে এসেছি। ইভান চোয়াল শক্ত করে জবাব দিল, আশ্চর্য তো, আমাদের অফিসার তেজস্বীরও তো লাস্ট লোকেশন এই পয়েন্টটি দেখাচ্ছিল। তার মানে গতকাল রাত্রে এখানে বড় কোনো অঘটন ঘটেছে। তাদের এই জরুরি কথোপকথনের মাঝেই হঠাৎ জঙ্গলের গভীর থেকে এক বা তার বেশি মানুষের দ্রুত পায়ে হেঁটে আসার মচমচ শব্দ ভেসে আসলো। আওয়াজটা খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। কথা বন্ধ করে রেদওয়ান এবং ইভান দুজনে একযোগে গর্জে উঠল, সবাই পজিশন নাও। ডিবির চৌকস টিম এবং ইভানের কমান্ডাররা চোখের পলকে মেহগনি আর শাল গাছের আড়ালে পজিশন নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য নিজেদের অস্ত্র সেফটি লক খুলে প্রস্তুত করে রইল। জঙ্গলের ঘন ঝোপঝাড়ের আড়ালে যখন ডিবি পুলিশ আর ইভানের লোকেরা বন্দুকের ট্রিগারে আঙ্গুল চেপে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত, ঠিক তখনই ঝোপ ছড়িয়ে সেখানে এগিয়ে এলো দুটি চেনা অবয়ব, আর্য চৌধুরী এবং তেজশ্রী। তাদের অক্ষত অবস্থায় দেখে উপস্থিত প্রত্যেকেই স্তব্ধ হয়ে রইল। পর মুহূর্তে সবাই হাতের বন্দুক নামিয়ে গাছের আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে আসলো। আচমকা জঙ্গলের মাঝে এত মানুষের বিশাল সমাগম দেখে আর্য আর তেজশ্রী প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে যখন বুঝতে পারলো এরা সবাই তাদেরই লোক, তখন দুজনেই বুক ছিঁড়ে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। হাফ ছেড়ে বাঁচল তারা। আর্যকে দেখা মাত্রই ইভানের কমান্ডো ও নিরাপত্তা কর্মীরা ক্ষিপ্ত গতিতে চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। এক অভেদ্য প্রোটোকল তৈরি করলো। ইভান দ্রুত পায়ে আর্যর সামনে এগিয়ে এলো। তার চোখে মুখে তখনও তীব্র অস্থিরতা। সে আর্যর দুই কাঁধ চেপে ধরে বলল, কি হয়েছিল আর্য? তোরা দুজনে জঙ্গলে, দুজনে এখানে কি করে? আর তোর এই অবস্থা কেন? আর্য ইভানের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে কেবল এক পলক তেজস্বীর দিকে তাকালো। তার
ঠোঁটের কোণে আর কপালে আঘাতের স্পষ্ট চিহ্ন। ইকরাও ততক্ষণে তেজশ্রীর পাশে এসে দাঁড়িয়েছে। সে তেজশ্রীর রক্তাক্ত ঠোঁট আর বিধ্বস্ত চেহারা দেখে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, তেজস্বী, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? তেজশ্রী ক্লান্ত গলায় শুধু বলতো, ঠিক আছে আমি। রেদওয়ান দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এখানে তোমরা দুজন একসাথে কি করে? গতকাল রাত থেকে কি ঘটেছে একটু খুলে বলবে? আর্য নিজের স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠস্বর বজায় রেখে বলল, একটা বিশেষ কাজের জন্য এসেছিলাম। তেজস্বী একটা কেসের সূত্র ধরে এখানে আসে, আর আমি ব্যক্তিগত কারণে তেজস্বীকে অনুসরণ করে এই গ্রামে পৌঁছাই। আর্যর কথা শুনে রেদওয়ানের ভ্রু সামান্য কুঁচকে গেল। একজন সিভিলিয়ান কিভাবে ডিবির গোপন অপারেশনের পেছনে চলে আসে সেটা তার মাথায় খেলল না। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সে মুখে আর কিছু বলল না। ইকরা কিছুটা অবাক হয়ে তেজশ্রীকে প্রশ্ন করলো, কি এমন কেস যে তুই ডিপার্টমেন্টের কাউকে কিছু জানাসনি? তেজশ্রী মাথা নিচু করে ধীর কিন্তু শক্ত কণ্ঠে বলল, এ বিষয়ে বিউরোতে ফিরে পরে কথা বলা যাবে ইকরা। এই মুহূর্তে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। রেদওয়ান তেজশ্রীর মানসিক অবস্থা বুঝতে পেরে ইকরাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন আর কিছু বলতে হবে না। তোমার কপালে আর ঠোঁটে আঘাতের দাগ, আগে ফার্স্ট এইড নিয়ে দরকার। চলো ফেরা যাক। তেজশ্রী ক্লান্ত পায়ে সামনের দিকে পা বাড়াতেই আর্য তার পথ আগলে দাঁড়ালো। আর্য দৃঢ় গলায় বলল, তেজস্বী, আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি আপনাকে বাসে ড্রপ করে দিচ্ছি। সবসময় মুখে মুখে তর্ক করা বাঘিনীর মতো গর্জে ওঠা সেই তেজি মেয়েটা আজ আশ্চর্য রকম শান্ত। যে আর্যের কথার কোনো প্রতিবাদ করলো না, এমনকি হ্যাঁ বা না কিছুই বলল না, কেবল মৌন সম্মতি জানিয়ে দাঁড়িয়ে রইল। তেজশ্রী যে আজ ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে এবং নিয়ে গেছে তা সেখানে উপস্থিত রেদওয়ান ও ইকরাসহ প্রত্যেকেই খুব ভালোভাবেই লক্ষ্য করলো। আর্য ইভানের দিকে তাকাতে ইভান আর কোনো প্রশ্ন না করেই পকেট থেকে আর্যর রেঞ্জ রোভার্সের চাবিটা বের করে তার হাতে দিয়ে দিল। গাড়ির গতি একদম ধীর স্থির। আর্য অত্যন্ত মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, তবে তার চোয়াল শক্ত। তেজশ্রীর পাশের সিটে বসে জানলা দিয়ে অলসভাবে বাইকে ছুটে চলা গাছপালা আর রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ বাইরের দিকে থাকলেও মনের ভেতর কয়েক ঘন্টা আগে সেই রুদ্ধশ্বাস ঝড়টা অনবরত আছড়ে পড়ছে। কোনোভাবেই সেই দৃশ্যটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। পঞ্চায়েত যখন বরফ শীতল গলায় চূড়ান্ত শর্ত দিল, হয় মৃত্যু মেনে নাও, না হয় এখনই বিয়ে করো, তখন নিজেদের জীবন আর আত্মমর্যাদা বাঁচাতে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। দেখতে দেখতে চোখের পলকে গ্রামের কাজী ডেকে এনে 3বার কবুল বলিয়ে তাদের কালিমা পড়ানোর মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তেজশ্রী ধীর চোখ খুঁজে ঘুরিয়ে পাশে বসা আর্যর দিকে তাকালো। এই সুঠম দেখি জেদি আর ধনাঢ্য মানুষটা এখন আইনগত এবং সামাজিকভাবে তার স্বামী। ভাবতে তেজশ্রীর বুক ছিঁড়ে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। তার ভেতরে এক ভীষণ রাগ হচ্ছে, এক তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু এই রাগটা আসলে কার উপর? আর্যর উপর। সে তো নিজেই যখন ষড়যন্ত্রের শিকার হয়েছে। তেজশ্রীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছে, কিন্তু ভিতরে সেই অবধমিন ক্ষোভ আর ধরে রাখতে পারল না তেজশ্রী। সে আচমকাই কিছুটা চড়া গলায় বলে উঠল, আপনাকে কে বলেছিল বলুন তো আমাকে ওভাবে অনুসরণ করে সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছানোর জন্য? আপনি যদি কাল রাতে ওখানে না যেতেন তাহলে আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কখনোই ঘটতো না। আমি এখন কি করব আর্য? কিভাবে এই নোংরা ফতোয়ার শিকার হয়ে এই সম্পর্কটা মেনে নিব আমি? আর্য এক পলক তেজশ্রীর ক্ষুব্ধ ও বিধ্বস্ত মুখের দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত বেদনা খেলে গেল। তবে সে নিজেকে সামনে নিয়ে আবার সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি গতকাল ঠিক সেই মুহূর্তে যদি ওই করে না বোঝাতাম, তবে ওরা আমার অনেক বড় ক্ষতি করে দিত, এমনকি আপনার মৃত্যু হতে পারত। হলে হতো, তাতে তার কার কি আসে যায়? হ্যাঁ, তেজশ্রী চিৎকার করে উঠল। তার চোখ দুটো ক্ষোভে টলমল করে উঠল। মৃত্যু হলে অন্তত এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতাম। অন্তত পক্ষে জীবনের দ্বিতীয়বারের মতো এই বিয়ে নামক কোনো জোরপূর্বক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াতে হতো না। আর্য ধীর গলায় বলল, তেজস্বিনী, আপনি নিশ্চয়ই অবুঝ নন। এই বিয়েতে আপনার বা আমার কারোরই কোনো হাত ছিল না। যা হয়েছে তার সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতির শিকার হয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন এই বিষয়টা স্বাভাবিকভাবে ন্যায় বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয়। তেজশ্রী নিজের কপালে আঙুল ঠেকিয়ে জানলার বাইরে তাকিয়ে রইল। তার অবাধ্য মন কিছুতেই এই সান্ত্বনা মানতেই চাইছে না। মানুষ যখন জীবনে একবার চরমভাবে ঠকে যায়
তখন দ্বিতীয়বার সেই একই জিনিসটাকে বিশ্বাস করা আর মৃত্যুকে সাদরে গ্রহণ করা যেন সামান্য কথা। বুক চিরে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে সে আচমকা বলল। স্টপ দ্য কার। আর্য ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে বলল। বাট ওয়াই? আই সেড স্টপ দ্য কার রাইট নাও। তেজশ্রী মৃদু চিৎকার করে উঠল। পরিস্থিতি আরও খারাপ হতে না দিয়ে আর্য হাইওয়ের একপাশে গাড়িতে থামিয়ে দিল। গাড়ি থামার সাথে সাথেই তেজশ্রী দরজার লক খুলে বাইরে বেরিয়ে গেল। হাইওয়ে তপ্ত রাস্তার পাশ ধরে সে হনহন করে হাঁটতে লাগলো। কিন্তু কয়েক কদম যেতেই সে টের পেল গতকালকে ধস্তাধস্তিতে তার পায়েও বেশ ভালো রকম আঘাত লেগেছিল। শরীর চরম ক্লান্ত, পা দুটো যেন আর চলতেই চাইছে না। প্রতি পদক্ষেপে তীব্র যন্ত্রণা হচ্ছে। তেজশ্রী গাড়ি থেকে নেমে ওভাবেই হাঁটতে শুরু করতেই আর্য তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। সেই তেজশ্রীর পেছন পেছন যেতে যেতে উদ্বিগ্ন গলায় বলল। কোথায় যাচ্ছেন আপনি এই অবস্থায়? তেজশ্রী কোনো উত্তরই দিল না। নিজের জেদ ধরে রেখে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু যন্ত্রণার কারণে তার পুরো মনোযোগ ছিল পায়ের দিকে। সে যে কখন হাঁটতে হাঁটতে রাস্তার এক পাশ থেকে একদম মাঝ বরাবর চলে এসেছে তা তার নিজেরই খেয়ালই ছিল না। ঠিক তখনই দূর থেকে একটা দূর পাল্লার বাস প্রচণ্ড গতিতে হর্ন বাজাতে বাজাতে তাদের সামনেই ধেয়ে আসছে। বাসের সেই বিকট শব্দ আর তীব্র গতি দেখে আর্যর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। এক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে আর্য চিতা বাঘের মতো ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তেজশ্রীকে এক হ্যাঁচকা টানে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিজের বুকের ওপর নিয়ে আসলো। বাসটি এক চুল কাটের ব্যবধানে তাদের পাশ কাটিয়ে তীব্র বাতাসে ধুলো উড়িয়ে চলে গেল। ধুলোর মেঘ আর বাতাসের হর্নের শব্দ মিলিয়ে যেতেই আর্যর ভিতরে চেপে রাখা সব রাগ আর আতঙ্ক একসাথেই ফেটে পড়ল। সে তেজশ্রীর দুই বাহু শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে রাস্তার মাঝে চলে গেলেন কেন? এখন যদি কিছু হয়ে যেত তখন তখন কি হতো? আমার কি হতো একবার ভেবে দেখেছেন? আর্য রাগের মাথায় আর তীব্র আতঙ্কে তেজশ্রীর দুই হাত এত শক্ত করে চেপে ধরেছিল যে সে ভুলেই গিয়েছিল গতকাল রাতে এই বাহুতেই তেজশ্রীর গুলি খেয়েছিল এবং সেই ক্ষতটা এখনও কাঁচা। মাংসপেশিতে তীব্র চাপ পড়তেই তেজশ্রীর চোখ দুটো যন্ত্রণায় বুঝে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে মুখটা কিঞ্চিত ব্যথাতুর হয়ে উঠল। তবে নিজের চিরাচরিত স্বভাবের কারণে সে মুখ ফুটে কখনও কোনো ব্যথার শব্দ প্রকাশ করতেই পারল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। তেজশ্রীর মুখের হঠাৎ বদলে যাওয়ার রং আর চোখের কোণে সেই তীব্র যন্ত্রণার আভাস দেখেই আর্যর মাথায় যেন বিদ্যুৎ চমকে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতে সেই রক্তাক্ত ব্যান্ডেজের কথা। নিজের ওপর চরম ধিক্কার জানালো আর্যর। সেই সাথে সাথে তীব্র অপরাধ বোধ নিয়ে তেজশ্রীর দুহাত দুটো ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে গেল। তেজশ্রী নিজের হাতের ক্ষতটার দিকে একবার তাকিয়ে ধীর ভাঙা কণ্ঠে বলল। নিজের জীবনে এমন রিস্ক নিয়ে এভাবে আমাকে বাঁচানোর কোনো মানে ছিল না আর্য। আর্য তার অপরাধী চোখ দুটো তেজশ্রীর মুখের উপর স্থির করে গম্ভীর অথচ গভীর এক মায়ায় বলল। আপনি এখন আমার অর্ধাঙ্গিনী তেজস্বিনী। আপনাকে সকল বিপদ থেকে বাঁচানো কি আমার দায়িত্ব নয়? তেজশ্রী মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। অর্ধাঙ্গিনী শব্দটা তার কানে সীসার মতো ভারী ঠেকল। সে কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিতেই আর্য আলতো করে তেজশ্রীর অক্ষত হাতটা নিজের মুঠোয় নিল। তাকে গাড়ির দিকে নিয়ে যেতে যেতেই কিছুটা অনুযোগে সুরে বলে উঠল। তোমার সাথে এরকম বাচ্চামার স্বভাব একদম যাচ্ছে না। মুখ দিয়ে তোমার শব্দটা বের হতে মাত্রই আর্যর নিজের ভেতরের একটা ধাক্কা লাগলো। ভুল করে আপনি থেকে তুমি সম্বোধনে চলে এসেছে বুঝতে পেরে সে কিছুটা অপ্রস্তুত হলো। নিজের গলাটা একটু খাঁকারি দিয়ে শুধরে নিয়ে বলল। আই এম সরি। মানে আর জেদ করবেন না প্লিজ। আপনি যদি মনে প্রাণে এই সম্পর্কটা না চান তবে বিয়ের বিষয়টা আমাদের দুজনের মাঝেই গোপন হয়ে যাবে। শহরের কেউ জানবে না। তাছাড়া এই প্রত্যন্ত গ্রামের জোরপূর্বক করা বিয়ের কোনো আইনি প্রমাণ বা কাবিননামা তো নাই। আর্যর এই আধুনিক ও বাস্তববাদী যুক্তির জবাবে তেজশ্রী হুট করে গাড়ির দরজার কাছে থমকে দাঁড়ালো। সে আর্যর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল। আইনি প্রমাণ নেই ঠিক আছে, কিন্তু আল্লাহর কালাম আর কালেমা পড়ে যে 3 বার কবুল বলেছি আর্য, সেটাকে কিভাবে অস্বীকার করব? তেজশ্রীর মুখের এই অকাট্য আর ধর্মীয় সত্যতার সামনে আর্য চৌধুরী থমকে গেল। যে মানুষটা কথার জালে যে কাউকে কুপকাত করে দিতে পারে সে আজ এই তেজি মেয়েটার একটা অসাধারণ প্রশ্নে একদম নিসার হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো যুক্তি বা সান্ত্বনার বাণী বের হয়ে এলো না। আর্য আর কথা না বাড়িয়ে গাড়ির দরজাটা টেনে খুলে দিয়ে শান্ত গলায় বলল। উঠে বসুন। তেজশ্রী আর কোনো দ্বিধা না করে গাড়িতে গিয়ে বসলো। আর্য
ড্রাইভিং সিটে ফিরে এসে দরজা লক করে দিল। পুরো গাড়ির ভেতর এবার এক পাথুরে নীরবতা নেমে আসলো। আর্যর মুখটা গম্ভীর, সে পুরো মনোযোগ এখন হাইওয়ের রাস্তায় ঢেলে দিল। আর তেজশ্রী, সে আবারও জানলার কাছে কপাল ঠেকিয়ে বাইরের অন্তহীন দূরত্বের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখল। দুজনের কেউই আর নীরবতা ভাঙার সাহসী পেল না, কিন্তু গাড়ির ভেতরের সেই নিস্তব্ধতা তাদের মনের ভেতরের কোলাহলকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তেজশ্রীকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আর্য যখন নিজের অফিসের কেবিনে প্রবেশ করলো, তখন দেখলো ইভান ইতিমধ্যেই চেয়ারে বসে আছে। ইভানের কপালে চিন্তার স্পষ্ট রেখা। আর্য এসে নিজের মুখোমুখি চেয়ারটায় বসতে বসতে গম্ভীর গলায় প্রশ্ন করলো, হাবিবের যে বিষয়টা তোকে দেখতে বলেছিলাম, তার খবর কি? ইভান চেয়ারে কিছুটা সোজা হয়ে বসে জবাব দিল, তুই ঠিক যা আন্দাজ করেছিলি সেটাই হয়েছে। হাবিব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম এই ইন্ডাস্ট্রির জগতে আর বেছে নেই, পুরোপুরি ধ্বংস। আর নিজেকে এই চারপাশের বিশাল ঋণের বোঝা পাওনাদারের হাত থেকে বাঁচাতেই আজ সকালে দেশ ছেড়ে হাবিব পালিয়েছে। শুনে আর্যর ঠোঁটের কোণে একটা ক্ষুদ্রতার হাসি ফুটে উঠল। ইভান এবার টেবিলের ওপর দুই হাত রেখে একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলো, হাবিবের চ্যাপ্টার তো ক্লোজ, এবার আমাকে বল আসল কাহিনী কি? তুই গতকাল রাতে ওই দুর্গম গ্রামে কিভাবে গেলি, আর ওখানে তোদের সাথে ঠিক কি হয়েছিল? আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের ব্যাকক্রেস্টে মাথা হেলিয়ে দিল। তারপর গতকাল রাতে সেই ফেক কল, বিষাক্ত গ্যাস, সকালের সেই উন্মুক্ত গ্রামবাসী আর পঞ্চায়েতের ফতেয়া থেকে শুরু করে কাজে ডেকে 3 কবুল পড়িয়ে তাদের বিয়ে দেওয়া পর্যন্ত সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত খুলে পড়ল। পুরো ঘটনাটা শোনার পর ইভানের চোয়াল শক্ত হয়ে এলো। তীব্র রাগে সে চেয়ার ছেড়ে ঝটকা মেরে উঠে দাঁড়ালো এবং বাঘের মতো গর্জে উঠে বলল, ওই সামান্য গ্রামবাসীদের এত বড় সাহস কি করে হয় আমার বন্ধুকে, আমার ভাইকে এরকম মাঝপথে অপমান করার? সাহস তোরা পায় কোথায়? কোন সাহসে তারা তোদের জোর করে বিয়ে দিল? তুই শুধু একবার হুকুম দে আর্য, ওদের পুরো গ্রাম আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। ইভানের এই চরম উত্তেজিত রূপ দেখে আর্য নিজের স্বভাব সুলভ শান্ত ও ভারী গলায় বলল, এত রুড হওয়ার কিছু নাই। কুল ডাউন মাই ডিয়ার ফ্রেন্ড। ইভান 2 ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, কুল হব? কিভাবে কুল হব আর্য? ওরা তোর সাথে এমন পশুর মতো আচরণ করলো, তোদের উপর কুৎসিত মিথ্যা অপবাদ দিল, আর এইভাবে ফাঁদে ফেলে কোট খাইয়ে তোদের বিয়ে দিয়ে দিল। আর্য এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় আর গভীর ভালো লাগার হাসি ফুটে উঠল। সে ইভানের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, কট খেয়ে যদি এত সুন্দর আর সাহসী পুলিশ অফিসার বউ পাওয়া যায়, তবে এমন কট আমি জীবনে হাজারবার খেতে চাই। আর্যর মুখের এই অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তি শুনে ইভানের ভিতরে সব রাগ মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। সে এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না, একদম উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতেই সে এগিয়ে এসে আর্যকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আর্য আর তার বন্ধুর পিঠ চাপড়ে দিয়ে মৃদু হাসল। ইভান আলিঙ্গন ছেড়ে আর্যর 2 কাঁধ ধরে তার মুখটা নিজের হাতের আঁচলায় নিয়ে পরম মমতায় বলল, আমার ভাই খুশি মানে আমি খুশি। তুই ভালো থাকিস, তোর মুখে এই হাসিটা থাকলে আমার আর জীবনে কিছু দরকার নাই। রাস্তার সাইড পেয়ে তেজশ্রীর গাড়িটা চলছে তার নিজস্ব গতিতে। তেজশ্রীর দৃষ্টি শক্তভাবে সামনের রাস্তার দিকে নিবদ্ধ। আর্যর সাথে তার সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের পর আজ 7টা দিন পার হয়ে গেছে। এই 7 দিনে আর্য এবং তার মাঝে কথাবার্তা হয়েছে অত্যন্ত সীমিত, একদম মেপে মেপে। তবে তাদের মধ্যকার সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, ঠিক আগের মতোই এক অদ্ভুত টানাপোড়েনের মাঝেই রয়েছে। আর্য নিয়ম করে প্রতিদিন তাকে কল দেয়, খোঁজ নেয়, অথচ তেজশ্রী নিজের ভেতরে জেদ আর সংকোচের কারণে আজ পর্যন্ত নিজ থেকে আর্যকে একটা কলও দেয়নি। কিন্তু আজ সকাল থেকে কেমন যেন একটা ছন্দপতন ঘটেছে। আর্য এখন পর্যন্ত কোনো কল দেয়নি। সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথম যে কলটা তেজশ্রীর ফোনে আসিয়েছিল সেটা দেখেই তার 2 ভ্রু কুঁচকে গিয়েছিল। কলটা ছিল ডিসিপি মারুফ ইকবালের। ওরা সকাল সকাল কল দেওয়া মানেই ডিপার্টমেন্টে আবারও নতুন কোনো বড় ঝামেলা বা খুনের খবর আসা। উনি কল দিয়ে সংক্ষিপ্তভাবে জানালেন ধানমন্ডির 5 নম্বর বাড়িতে আরও একটি নৃশংস খুন হয়েছে, আর বরাবরের মতোই সেটা তদন্তের পুরো ভার এসে পড়েছে ডিবি অফিসারদের ওপর। তেজশ্রীর
গাড়িটা যখন ধানমন্ডির সেই ভিকটিমের বাড়ির সামনে গিয়ে থামলো, তখন চারপাশটা যেন ভেঙে পড়লো। গাড়ি থেকে নামতেই ঝাঁক বেঁধে সাংবাদিকরা এসে ভিড় করলো তেজশ্রীকে ঘিরে। চারদিক থেকে সাংবাদিকদের ধারালো তীরের মতো একের পর এক প্রশ্ন তীরে আসতে লাগলো তার দিকে। ক্যামেরার ফ্ল্যাশ আর মাইক্রোফোন সামনে বাড়িয়ে একজন সাংবাদিক চড়া গলায় বলে উঠল, ম্যাডাম, শুনলাম আগের 4টা খুনের মতোই এবারও এই খুনের প্যাটার্ন একদম একই। ডিবি পুলিশকে এভাবে হাত গুটিয়ে বসে থাকবে? আর কতগুলো তাজা প্রাণ জ্বরে গেলে আপনারা খুনিদের ধরতে সক্ষম হবেন? সাংবাদিকের এমন মারমুখী প্রশ্নের মুখেও তেজশ্রী নিজের পেশা দায়িত্ব ধরে রাখলো। সে নিজের গলার স্বর যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে নরম গলায় বলল, আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করছি। অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, খুব শীঘ্রই আমরা তাকে আইনের আওতায় আনবো। আপনারা অযথা তিলকে তাল করে নিউজ বানিয়ে জনসাধারণ মনে ভয়ভীতি ঢুকাবেন না প্লিজ। তেজশ্রীর কথা শেষ হতে না হতেই আরেকজন সাংবাদিক আরও এক কদম এগিয়ে এসে প্রশ্ন করল, সিরিয়াল কিলার এই পর্যন্ত একই কায়দায় 5-5টা খুন করে ফেললো। এরপরেও যে শহরে আর কোনো খুন হবে না তার গ্যারান্টি আপনারা কিভাবে দিচ্ছেন? চারপাশের এই উপচে পড়া ভিড় আর ক্রমাগত প্রশ্নের পীড়াপিড়িতে তেজশ্রী এবার কিছুটা বিরক্ত হলো। সে নিজের হাত দিয়ে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ইশারা করে বলল, প্লিজ আপনারা এখন আমার পথ ছাড়ুন, আমার ভেতরে ঢুকতে দিন, তদন্ত করতে দিন। সাংবাদিকদের সেই ভিড় ঠেলে কোনো মতে নিজের পথ কেটে তেজশ্রী দ্রুত ভিকটিমের বাড়ির ভিতরে ঢুকে গেল। বাইরের কোলাহল ছাপিয়ে এখন তার মগজে কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই পঞ্চম খুনের রহস্য ভেদ করা। ভেতরে ঢুকে দেখলো ইকরা, হৃদয় এবং বাকি ডিবির টিম ইতিমধ্যেই ক্রাইম সিনের কাজ শুরু করে দিয়েছে। পুরো বাড়িটা ল্যাব টেকনিশিয়ান আর ফরেন্সিক কর্মকর্তাদের পায়ের মুখে শব্দে মুখর। তেজশ্রী চারিদিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে জিজ্ঞেস করলো, রিদওয়ান কোথায়? হৃদয় ফাইল হাতে এগিয়ে এসে বলল, স্যার, গতকাল সন্ধ্যায় ওনার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমরা ইতিমধ্যে ওনাকে খবর দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই উনি এসে পৌঁছাবে। কথার মাঝে ইকরা ফরেন্সিক রিপোর্টারদের একটা খসড়া হাতে নিয়ে তেজশ্রীর দিকে এগিয়ে আসলো। সে গম্ভীর গলায় বলল, এই খুনটা আগের বাকি 4টা খুনের মতোই একদম একই কায়দায় করা হয়েছে। তবে একটা পার্থক্য আছে, প্রত্যেকবার ভিকটিমকে যেমন ছাদ থেকে ফেলে দিত, এবারের বেলায় তেমনটা করা হয়নি। এবার ড্রয়িং রুমের ভেতরেই সরাসরি মারা হয়েছে। তেজশ্রী পা বাড়িয়ে ডাইনিং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো। মাঝে আর দেয়াল চারিদিকে রক্তের ছোপ ছোপ দাগ। তেজশ্রী অবচেতন মন বলছে আগের কেসগুলোর মতো এবারও হয়তো এই দক্ষ সিরিয়াল কিলার কোনো অকাট্য প্রমাণ রেখে যায়নি। তবুও সে চারপাশে সোফা, কার্পেট আর টেবিলের কোণাগুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তদন্ত করতে করতে হঠাৎ তেজশ্রীর নজর গেল ইকরার কানের দিকে। সে দেখলো ইকরার এক কানে দুল থাকলেও অন্য কানটা একদম খালি। তেজশ্রী ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর কানের দুল কোথায় ইকরা? ইকরা কিছুটা অবাক হয়ে নিজের খালি কানে হাত দিল, তারপর একটু বিব্রত হয়ে বলল, তাই তো, কোথায় পড়েছে কে জানে। সকালে বাসা থেকে বের হওয়ার সময় তো 2 কানেই ছিল। ইকরার সাথে কথা বলতেই তেজশ্রীর সতর্ক চোখ জোড়া হুট করেই ফ্লোরের এক কোণায় আটকে গেল। কার্পেটের একটু পাশে একটা সাদা দুল পড়ে আছে। তেজশ্রী ঝুঁকে দুলটা মেঝে থেকে তুলে নিয়ে ইকরার হাতে তালুতে রাখলো। তারপর ডিবির স্বভাবস্বরূপ গম্ভীর গলায় মৃদু ধমক দেওয়া সুরে বলল, ক্রাইম সিনের ভেতরে এভাবে যেখানে সেখানে নিজের জিনিস ফেলে রাখিস না। এই দুল যদি ফরেন্সিক টিমের হাতে পড়তো তবে তোকে সন্দেহের কাতারে নিয়ে যেতেও ওদের সময় লাগতো না। ইকরা বান্ধবীর এই পেশাদারি সতর্কবাণী শুনে অপরাধীর মতো একটা মুচকি হাসি দিল। তেজশ্রী রুমের দেয়াল এবং চারপাশ অত্যন্ত মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছে। খুনি যতই চতুর হোক না কেন, কোথাও না কোথাও একটা ভুল সে করবেই, এই বিশ্বাস তেজশ্রীর মনে প্রবল। চারিদিকে রক্তের ছোপ আর উলট পালট হয়ে থাকা আসবাবপত্রের মাঝে হঠাৎ তার তীক্ষ্ণ নজর গিয়ে থমকে গেল ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটার দিকে। তেজশ্রী গভীর চিন্তায় নিজের কপাল কুঁচকে ফেলল। ঘড়িটা সচল নয়, ওটা বন্ধ হয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ঘড়ির মিনিটের কাঁটাটা ঠিক 4-এর ঘরে এসে নিবদ্ধ হয়ে আছে। মুহূর্তের মধ্যে তেজশ্রীর মাথায় পুরনো একটা খটকা তীব্রভাবে ভিড় করে এলো। সে আর 1 সেকেন্ডও দেরি না করে পাশ থেকে হৃদয়কে ডেকে বলল, হৃদয়, তোমার হাতের চ্যাপটা দাও তো আমায়। হৃদয়ে দ্রুত ট্যাবটা বাড়িয়ে দিল। তেজশ্রী ট্যাবের স্ক্রিনে আঙ্গুল চালিয়ে আগের 4-4টি খুনের এভিডেন্স হিসেবে যতগুলো ক্রাইম সিনের ছবি তোলা হয়েছিল সবগুলো ছবি একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জুম করে করে সে প্রতিটি লাশের আশেপাশে দেয়াল বা টেবিলের দিকে নজর দিল। আর তখনই তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দেখল আগের প্রতিটি ক্রাইম সিনে
যেখানে ঘড়ি ছিল সেখানে মিনিটের কাঁটাটা ঠিক এই 4-এর ঘরে এসেই আটকে ছিল। খুনি ইচ্ছে করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতিটি খুনের পর ঘড়ির মিনিটের কাঁটা 4-এর দিকে নিবদ্ধ করে রেখে যাচ্ছে। কি আছে এই 4 সংখ্যাটার পেছনে? 4-এর মানে কি? এটা কি কোনো নির্দিষ্ট সময়, নাকি খুনি তার পরবর্তী শিকারের কোনো সংকেত রেখে যাচ্ছে, নাকি এই 4-এর আড়ালে লুকিয়ে আছে খুনির নিজের কোনো অতীত রহস্য? তেজশ্রী নিজের মাথায় আঙ্গুল দিয়ে টোকা দিতে দিতে কিছুক্ষণ গভীর চিন্তা করলো। চারপাশের কোলাহল যেন তার কান থেকে উধাও হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট উত্তর মেলাতে না পেরে সে একটা দীর্ঘশ্বাস ফেলে ট্যাপটা আবার হৃদয়ের হাতে রেখে দিল। ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি ময়নাতদন্তের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। রাত তখন প্রায় 12টা। পিচ ঢালা রাজপথে মানুষের আনাগোনা নেই বললেই চলে। চারপাশটা নিঝুম। এত রাত পর্যন্ত বুড়োতে বসে পুরনো ফাইল আর আজকের ক্রাইম সিনের ক্লুগুলো মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করেছে তেজশ্রী। ঘড়ির মিনিটের কাঁটা 4-এ আটকে থাকার রহস্যটা পুরোপুরি ভেদ করতে না পারলেও সুতোগুলো কিভাবে মিলেছে, যাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিয়াল কিলার কেসের আসল নৈপথ্যের নায়ককে খাঁচায় পোড়া সম্ভব হবে। গাড়ি ড্রাইভ করতে করতেই তেজশ্রী এক হাত দিয়ে চোখ দুটো ভালো করে মুছে নিল। চোখের পাতায় ক্লান্ত আর ঘুমেরা এসে ভিড় জমিয়েছে। সকালবেলা বাসা থেকে সামান্য কিছু খেয়ে বের হয়েছিল। তারপর সারাদিনে পেটে কেবল কয়েক কাপ কফি ছাড়া আর কিছুই পড়েনি। ক্ষণে ক্ষণে পেটের ভেতর একটা চেনা খালি ভাব জানান দিচ্ছে। কাজের ব্যস্ততার মাঝে তেজশ্রীর মা আর ইকরা কয়েকবার কল করেছিল। সে তাদের বেশি চিন্তা করতে নিষেধ করে ফোন রেখে দিয়েছে। ঝিমুনি ভাবটা কাটানোর জন্য তেজশ্রী যেই না গাড়ির গতি একটু বাড়াতে যাবে, ঠিক তখনই রাস্তার পাশে আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত কালো মার্সিডিজ গাড়িটার দিকে তার নজর গেল। তেজশ্রী নিজের গাড়িটা নিয়ে ওটাকে পাশ করে কিছুটা চলেও গিয়েছিল, কিন্তু অবচেতন মন সায় দিল না। এই গাড়িটা কার তা আগে না জানলেও এখন সে খুব ভালো করে জানে এটা আর্য চৌধুরীর গাড়ি। তেজশ্রী মুহূর্তের মধ্যে ব্রেক কষে নিজের গাড়িটা কিছুটা পিছিয়ে নিয়ে আসলো। তড়িঘড়ি করে নেমে এসে মার্সিডিজটার সামনে গিয়ে দাঁড়ালো। গাড়ির দরজার ভেতর থেকে লক করা ছিল না। তেজশ্রীর টান দিয়েই দরজাটা খুলে গেল এবং ভিতরের দৃশ্য দেখে তার বুকের ভেতরটা এক নিমেষেই উলট পালট হয়ে গেল। সে দেখল আর্যর চোখ দুটো বুজে আছে আর মাথাটা একপাশে সম্পূর্ণ হেলে রয়েছে। স্টিয়ারিংয়ের ওপর হাত দুটো ঝুলে আছে। ঠিক সেই মুহূর্তে তেজশ্রীর মনে হলো তার বুকের ভেতর এক তীব্র ঝড় বয়ে গেল। দুনিয়ার সামনেই তাদের সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, আল্লাহর কালাম সাক্ষী রেখে এই মানুষটা তো তারই স্বামী। তেজশ্রী এক অজানা আতঙ্কে আর্যর কাঁধে হাত রেখেই চমকে উঠল। তীব্র উত্তপ্ত জ্বরে পুড়ে যাচ্ছে যেন আর্যর পুরো শরীর। তেজশ্রী আর্যর গায়ে ধাক্কা দিয়ে ব্যাকুল হয়ে কিছুক্ষণ ডাকলো, আর্য, এই যে আর্য, চোখ মেলুন। কিন্তু আর্যর তরফ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সে জোরের ঘুরে অবচেতন হয়ে আছে। তেজশ্রী আর সময় নষ্ট না করে গাড়ির ড্যাশবোর্ডে রাখা পানির বোতলটা নিল। হাতের আঁচলায় পানি নিয়ে সে আর্যর জ্বরে পুড়ে থাকা মুখের ওপর কয়েকবার ছিটিয়ে দিল। পানির ঠান্ডা ছোঁয়া লাগতেই আর্যর শরীরটা সামান্য নড়ে উঠল, তবে চোখ খুলল না। তেজশ্রী নিজের সমস্ত দ্বিধা, সংকোচ আর জেদ একপাশে সরিয়ে রেখে আর্যর সেই সুঠাম দাড়িযুক্ত মুখটার ওপর নিজের 2 হাত রাখল। বড় মায়ায় মুখটা আলতো তুলে ধরে খুব কাছ থেকে আকুল গলায় বলল, আর্য, শুনছেন আমার কথা? চোখ মেলুন প্লিজ। বিয়ের পর এই প্রথম আর্যকে এতখানি মায়ায় স্পর্শ দিল তেজশ্রী। আর্যর অবচেতন শরীরের খুব কাছে এখন তেজশ্রীর মুখ। তেজশ্রীর অবাধ্য চুলের কয়েকটা গোছা আর্যর চওড়া বুকের ওপর আলতো করে আছড়ে পড়ছে। জ্বরের ঘুরে সেই চেনা সুবাস আর চেনা নরম কণ্ঠস্বর পেয়ে আর্য খুব ধীর গতিতে চোখের পাতা দুটো সামান্য একটু মেলল। তেজশ্রীর চিন্তিত মুখটার দিকে তাকিয়ে সে খুব অস্পষ্ট স্বরে একটা ক্লান্ত শব্দ করল, হুম। তেজশ্রী আর 1 সেকেন্ডও সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ মনে করলো না। সে দ্রুত আর্যর গাড়ি থেকে নেমে নিজের গাড়িটা রাস্তার একদম সেফ সাইডে পার্ক করলো এবং লক করে দিল। তারপর আবার মার্সিডিজে ফিরে এসে আর্যকে আলতো করে টেনে পাশের প্যাসেঞ্জার সিটে সরিয়ে দিল। আর্যর সেই মার্সিডিজের ড্রাইভিং সিটে এবার শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরলো তেজশ্রী। গাড়ি স্টার্ট দিল। গাড়িকে থামলো আর্যর চেনা ফ্ল্যাটের সামনে। তেজশ্রী তড়িঘড়ি করে নেমে দরজা খুলে আর্যকে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরল। তারপর সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আর্য পুরোপুরি অচেতন নয়। তেজশ্রীর চেনা সুবাস আর স্পর্শ পেয়ে সেও নিজেকে কিছুটা সামনে নিয়ে বেশ সবলভাবেই পা ফেলেছে। তবে জ্বরের তীব্র ঘোরে বারবার তার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। কোনো মতে ফ্ল্যাটের চাবি ঘুরিয়ে লক খুলে তারা ভিতরে ঢুকে গেল।
আর্যকে নিজের কাঁধে আগলে রেখে ধরে রেখেই বেশ কষ্ট করে তেজশ্রী তাকে নিয়ে শোবার ঘরের বিছানায় শুয়ে দিল। আর্য তেজশ্রীর চেয়ে বেশ খানিকটা লম্বা এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী। একজন নারীর চেয়ে পুরুষের শারীরিক গঠন ও ওজন স্বাভাবিকভাবেই বেশি, তাই অবচেতন প্রায় এই মানুষটাকে সামলাতে তেজশ্রীর বেশ বেগ পেতে হলো। আর্যকে বিছানায় শুয়ে দিয়ে একটা লম্বা শ্বাস ফেলে তেজশ্রী রুম থেকে বেরিয়ে এলো। রাত তখন অনেক, কিন্তু এই অবস্থায় আর্যকে ফ্ল্যাটে একা রেখে চলে যেতে তার মনে সায় দিল না। সে ডাইনিং টেবিল থেকে এক বাটি ঠান্ডা পানি আর একটা নরম সুতির কাপড় নিয়ে আবারও রুমে ঢুকলো। আর্যর মাথার কাছে বসে তেজশ্রী তার তপ্ত কপালে নিজের ফর্সা হাতটা রাখলো। তারপর আলতো হাতে পানিতে ভেজানো নরম কাপড়টি চেপে আর্যর কপালে জলপট্টি দিতে লাগলো। তীব্র জ্বরের ঘুরে আর্যর ঠোঁট দুটো বারবার কেঁপে উঠছে। তেজশ্রী জলপট্টি দিতে দিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আর্যর দিকে। একটা পুরুষ মানুষ এতটা স্নিগ্ধ আর সুপুরুষ কী করে হতে পারে? শ্যাম বর্ণের ধারালো চেহারায় হালকা ছাঁটা দাড়ি, গালের পাশে এবং কানের থেকে একটু দূরে একটা হালকা কাটার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তেজশ্রী আর বেশি সময় ওভাবে আর্যর মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা আর সংকোচ কাজ করায় সে যেই না উঠে দাঁড়াতে চাইল, ঠিক তখনই আর্যর ধীর ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে আসলো।